Shit. হেই, কি খবর তোমাদের? সবাইকে যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। সাজিদ আল মামুন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি সরি, এইদিকে মাইকটা অফ রেখে আমি কথা বলতেছিলাম। এই যে ঈদের উত্তেজনা চলে আসছে বুঝছো, এই ঈদের উত্তেজনায় মাইক অফ করে লাইভ শুরু করে দিচ্ছে। আচ্ছা, সবার নামগুলো আমি একটু পড়ি। শাফালি আক্তার ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। রিপা পারভিন ওয়ালাইকুম আসসালাম। অলরেডি দেরি হয়ে গেছে, আমি খুবই দ্রুত এগোচ্ছি। জাস্ট সবার সালামের উত্তরটা দিয়ে নেই। আমেনা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। দিয়া ওয়ালাইকুম আসসালাম। কামরুন নাহার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাব্য ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা, তিশা, সোহাইব তাহসান, আমেনা, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড এই যে আমেনা, এই যে তোমরা মাঝে মাঝে গার্ডিয়ানদের মতো করো না, যে ভাই ক্লাস শুরু করেন, ভাই ক্লাস কেন দিচ্ছেন না, এটা আমার খুবই ভালো লাগে। আমি একদমই বিরক্ত হই না যে ওরা আমাকে একটু নজরদারি করে চাপে রাখে। এই জন্য হচ্ছে একটু এত চাপের মাঝখানে যদি কিছু একটা ভুলে যায় মনে পড়ে। যেমন আরও একটা ছেলে আছে শিথিল চক্রবর্তী, সেও রেগুলার বেসিসে আমাকে মনে করাই দেয়, ভাই এই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই। আমি তো আসলে পুরোদমে স্কুলের মাস্টার না, তাই না? আমিও তোমাদের মতো ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। সো আমিও ফাঁকিবাজি করে ফেলি মাঝে মাঝে, ফাঁকিবাজি না, ভুলে যাই জিনিসপত্র। তো তোমাদের এই ব্যাপারগুলো আমার ভালো লাগে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে জিনিসপত্রগুলো আমাকে মনে করাই দাও। আচ্ছা, এখন আশা করি সাউন্ড সব কিছু ঠিকঠাক আসে। আর আমার একটু ক্যামেরাটা উপরে তুলে দিতে হবে, ফ্রেমটা নিচে নেমে গেছে। আচ্ছা, আই গেস এখন ঠিকঠাক আছে। আর একটু জুম করে দিতে হবে। ওকে, পারফেক্ট, তাহলে আমি শুরু করে দিই না? আচ্ছা, আমি আরো 1 মিনিট তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। হ্যাঁ, শিথিল চক্রবর্তী নমস্কার ভাইয়া। আরিয়ার ইসলাম, এই তুই ক্যাবে আমাকে গালি দেওয়ার জন্য বলতে? হ্যাঁ ভাইয়া, ফ্রেন্ড রিকোয়েস্ট আবরার, ঠিক আছে ভাইয়া, অ্যাকসেপ্ট করে নিব। লাইভের মধ্যে অ্যাকসেপ্ট করা যাবে, আমি পরে করে নিব। ভাইয়া 7 দিন হয়ে গেলো পোস্ট অ্যাপ্রুভ করেন নাই। উইকে একদিন, 7 দিনে একবারই অ্যাপ্রুভ করি। সো আজকে 7 দিন হয়েছে না, আজকে অ্যাপ্রুভ করবো। যেদিন লাইভ ক্লাস থাকে ওই দিন অ্যাপ্রুভ করি আর কি। হ্যাঁ, আচ্ছা। এই তো ইরফান ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। শিথিল ভাইয়া এইচডব্লিউ অ্যাপ্রুভ করবো। হ্যাঁ, মডারেটর রাখতে বলতেছো তোমাদের মাঝখান থেকে। ওকে, ভালো আইডিয়া শিথিল, আমরা একজন মডারেটর রাখবো। আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আচ্ছা, এস জি বেটা, আমি জানি না এটা কেমন নাম। হ্যাঁ ভাইয়া, আমরা হোমওয়ার্ক উইকে একদিনই অ্যাপ্রুভ করে। হ্যাঁ, সো তুমি আজকে অ্যাপ্রুভ করলে, আজকে যদি পোস্ট করো 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা। এস জি বেটা, তোমাকে গিফট পাঠিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমাকে একটু জানাও তো তোমাদেরকে যে আমি লাস্ট জাফর ইকবাল স্যারের আমি তপু বইটা পড়তে দিছিলাম, কারা কারা পড়ছো আমাকে একটু জানাও তো, একটু হাত তুলো। আমি তোমাদের কাছে ফিডব্যাক নিব যে বইটা পড়ে তোমরা অ্যাকচুয়ালি কি শিখছো। আমেনা, তুমি কি বাড়ির কাজ করছিলা? যদি করে থাকো গিফট পাওয়ার কথা। ভাইয়া, সায়েন্স অনুসন্ধানী পাঠের ভিডিওগুলো একটু বিস্তারিত করলে ভালো হয়, শহীদুজ্জামান জানিয়েছে। দেখো ভাইয়া, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে মমিত ভাইয়াকে নিয়ে আসবো লাইভ ক্লাস নিতে, নিয়ে আসছি না? নিয়ে আসছি। অ্যান্ড আমি কথা দিচ্ছি মানে সায়েন্সের যে অনুসন্ধানী ক্লাসগুলো রিপ্লেস হবে, হবে। যেগুলো আছে আনাস ভাইয়ের ক্লাস, দেখো আনাস ভাই যতটুক বলছে, যতটুক পড়াইছে, ওটুক কিন্তু এক্সামে শিওর আসবে। বাট ভাইয়া একটু এক্সাম ফোকাসড মানুষ, তো বেসিকটা খুব একটা পড়ায় না। তো হচ্ছে ভাইয়া যা পড়াইছে এক্স্যাক্টলি সব কাজে লাগবে, বাট তোমাদের তো বেসিক লাগবে, কারণ ক্লাস 9-ই বেসিক বিল্ড করার টাইম, সেটার ব্যবস্থাও আমি করতেছি। হ্যাঁ, কিন্তু ওয়াজেদ ভাইয়াকে নিয়ে আসলে ঝামেলায় পড়ে গেছি। ওয়াজেদ ভাইয়া সিইউ, তো সে তো অনেক কাজে ব্যস্ত। তো সে হচ্ছে তাকে সমাজ ও সংস্কৃতি ক্লাসগুলা,
তার নেওয়ার কথা, সে হচ্ছে নেওয়ার কথা ছিল প্রথম 3টা চ্যাপ্টারের ক্লাস, সে প্রথম 1টা চ্যাপ্টারের ক্লাস নিয়ে গ্রামে চলে গেছে দিনাজপুরে। তো এটা নিয়ে আমি একটু ঝামেলায় পড়ে গেছি। এখন এটা যেহেতু পরশুদিন ঈদ, তারপর দিন ঈদ, তোমরা প্রবাবলি এখন এটা পড়বা না, আমি এটার একটা সমাধান দাঁড় করাচ্ছি। হ্যাঁ, আমি যা যা কথা দিয়েছি সবকিছুই পূরণ করব। ওকে, আমার উপর বিশ্বাস রাখো। আনাস ভাইকে লাইভে, ওকে ওকে ঠিক আছে, আনাস ভাইকে আমরা এই মাসেই কোন একটা উইকে লাইভে নিয়ে আসতেছি। শরীফ হাসান, ম্যাথ সিলেবাস যদি তোমার সম্পূর্ণ ফুল শেষ হয়ে থাকে, অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ তুমি আবার করো। হ্যাঁ, জুনাইদ জানিয়েছে যে ভাইয়া আপনার দেওয়া বইটা অলমোস্ট শেষ। তোমরা আমাকে ইনবক্সে জানাও যে আমি তো অপু বইটা পড়ে তোমরা কি বুঝতে পারলা। আমি যদ্দূর মনে পড়ে, যদ্দূর না আমি স্পষ্ট মনে পড়ে, তপু ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ওখানে সে এত ভালো পারফর্ম করে তাকে রাষ্ট্রপতি গিফট তুলে দেয় হাতে। সো ওই বইটা হচ্ছে তোমাদেরকে দেওয়ার পিছনে আমার একটাই পারপাস ছিল, তোমাদের যাতে ম্যাথের ভয়টা দূর হয় ওই বইটা পড়ে, তোমরা যাতে ইমোশনালি কানেক্টেড ফিল করো ম্যাথমেটিক্সের সাথে। আশা করি আমার ওই পারপাসটা ফুলফিল হচ্ছে। আমি না, তুমি বাড়ির কাজ করো, তোমাকে ইনবক্সে আমি ভালো মানের সালামি পাঠাই দিব। হ্যাঁ, আপনার আনাস ভাইয়া না অফিসে নাই, পুরা অফিসে উপরতলা নিচতলায় আমি একা। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ক্লাসগুলো সময় মতো ডেলিভার করবো। সো আমি ঈদের আগের দিন চাঁদ রাতে আমার বাসায় যাবো, মিরপুরে আমার বাসা, অ্যান্ড ঈদের পর দিনই আমি আবার চলে আসবো, কারণ তোমাদের জন্য আমাকে ক্লাসগুলো রেকর্ড করতে হবে। সো বাকি সবাই চলে গেছে গ্রামে, আমি আসি, আমি তোমাদের ক্লাসগুলো রেকর্ড করতেছি অ্যান্ড লাইভ ক্লাস নিচ্ছি। ভাইয়া আমাদের ত্রিকোণমিতি সিলেবাসে আসে, ঈদের পর ক্লাসটা রেকর্ড করে দিন প্লিজ। 16 তারিখের মধ্যে ত্রিকোণমিতি পাওয়া যাচ্ছ। ওকে ডান, তাইলে আমার এখন শুরু করা উচিত, তাই না ভাইয়া? বলো, অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের মধ্যে কেউ কেউ আবার বকা ঝকা শুরু করে দেবে, ভাই তাড়াতাড়ি শুরু করেন। আচ্ছা, তাহলে আমি শুরু করতে পারি না? ওকে, এইচডব্লিউ অ্যাপ্রুভ করবো উইকে একদিন। আমি না আবারও মনে করে দিচ্ছি, এইচডব্লিউ অ্যাপ্রুভ করবো উইকে একদিন, যেমন আজকে রাতে। ওকে, এটা নিয়ে দুশ্চিন্তা করো না কিছু, আমি অ্যাপ্রুভ করে দিব। ওকে, ঠিক আছে ভাইয়া, একদিন দেখা হয়ে যাবে না? ওকে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, আজকে আমার ক্যালকুলেটর লাগবে, যদি আমি ক্যালকুলেটরটা নিয়ে আসিনি সমস্যা নেই, ক্লাসের কোনো একটা ফাঁকে গিয়ে আমি ক্যালকুলেটরটা নিয়ে আসবো, আশেপাশে থাকার কথা, আমার ব্যাগের ভেতরে থাকার কথা। তো লগারিদমের ধারণা ও প্রয়োগ এখানকার আমরা সবগুলা, আমি আবারও তোমাদেরকে মনে করাই দেই, সেটা হচ্ছে যারা ক্লাসটা দেখছো কিংবা পরে দেখবা তাদেরকে খুব ভালো করে মনে করাই দেই। আজকে আমরা কি করব? আজকে আমরা সবগুলো কাজের সমাধান করব। কোন কাজগুলো সমাধান করব ভাইয়া? তুমি যদি একটু মনে করার চেষ্টা করো, প্রথমে থিওরি ক্লাস, থিওরি পার্ট আছে তোমাদের এই চ্যাপ্টারে, তারপর কি আছে? এক্সারসাইজ পার্ট, তাই না? তো এক্সারসাইজ পার্টের ক্লাস কিন্তু আপলোডেড, তোমাদের দেখা হয়ে যাওয়ার কথা। থিওরি পার্টেরও ক্লাস কিন্তু আপলোডেড, বাট থিওরি পার্টে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে থিওরি প্লাস এক্সাম্পল, আর একটা হচ্ছে ওয়ার্কস। এর মধ্যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে থিওরি ক্লিয়ার করার সাথে সাথে ক্লিয়ার করে দিচ্ছি, তাই না? কিন্তু ওয়ার্কসগুলো কিছুটা আইডিয়া দিচ্ছি, কিছুটা সলভ করে দিচ্ছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা রেখে গেছি, সো তুমি ট্রাই করো। তো যারা ক্লাসটা দেখছো, আমি ধরে নিচ্ছি তোমরা 1 থিওরি ক্লাস দেখে আসছো, 2 মেইন বই রিডিং দিছো, মেইন বই রিডিং দেওয়ার পর সাথে সাথে তুমি ওয়ার্কগুলো ট্রাই করছো, ওকে, এন্ড 4 তুমি এক্সারসাইজ,
এক্সারসাইজ সলভিং ক্লাসটা দেখছো, এই 4টা স্টেপ যারা শেষ করে আসছো, তোমরা এখন এই কাজগুলো যে সলভ করাবো এক্সারসাইজের আগে থিওরি পার্টটুকুর ভেতরকার কাজগুলো এখন ভালো বুঝবা। যদি কেউ না করে থাকো এই 4টা ধাপ, তুমি লাইভ ক্লাসটা দেখো, লাইভ ক্লাসটা শেষ করে 4টা ধাপ শেষ করে আবার লাইভ ক্লাসটা দেখে কাজগুলো ট্রাই করবা। আর যারা লাইভ ক্লাসটা পড়ে দেখবা, তোমরা অবশ্যই 4টা ধাপ শেষ করে এসে ভিডিওটা এখানে পজ করবা, করে এই 4টা ধাপ শেষ করে এসে এই লাইভ ক্লাসটা দেখবা। ওকে, ডান। তাহলে আমরা খুব দ্রুত আগাবো। আমি আবারও বলতেছি, ওই 4টা ধাপ যারা করে আসো নাই তোমরা কিন্তু অনেক কিছু বুঝবে না, কারণ এই ক্লাসটার টার্গেট তোমাদের সাথে ইন্টারাক্ট করা, অত ডিটেলসে যাওয়া না, খুবই দ্রুত আগানো, বাট তোমাদের সাথে কথা বলা মেইনলি টার্গেট, তোমাদের সমস্যাগুলো জানা। যেমন এখন কমেন্ট পড়ছে, শেষের দিকে কমেন্ট পড়বো, তো এখানে খুবই দ্রুত আগাবো। ওই 4টা ধাপে তোমাদেরকে একদম খুঁটিনাটি বিস্তারিত বোঝানো হয়েছে। তো এখানে আমাদেরকে একটা কাজ দিচ্ছে, এখানে একটা একক কাজ আছে। এখানে কি বলতেছে, প্রথম থেকে 10ম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচের ছক 3.1 পূরণ করে। এখন কিন্তু আমি বিস্তারিত বলবো না, কারণ তোমার বইটা পড়ে আসার কথা, তো আমি ডিরেক্ট সমাধান করে ফেলবো। তো দেখো, প্রথম ঘন্টায় 4500 ইন্টু 2, তাই না, 9000 হয়েছে। ওকে, আচ্ছা। তারপরের দ্বিতীয় ঘন্টায় হচ্ছে এটা ইন্টু 2, তারপরেরটা কত হবে, 18000 ইন্টু 2, এখানে কত হবে হিসাব করে বসাও। তারপরটা কত হবে, এখানে যেটা আছে এইটা ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, দেখো তো, প্রথম ঘন্টা 4500 ইন্টু 2 মানে 4500 ইন্টু 2 টু দি পাওয়ার 1। তারপরের ঘন্টায় যেটা হচ্ছে 9000 ইন্টু 2, 18000, তাই না। 18000কে কিন্তু আবার কি লেখা যায়, 9000 মানে কি 4500 ইন্টু 2, তার মানে 4500 ইন্টু 2 আছে, তার মানে 18000কে বলা যায় 4500 ইন্টু 2 ইন্টু 2। ওকে, এটাকে কি বলা যায়, 4500 ইন্টু 2 ইন্টু 2। তার মানে এটাকে আমরা লিখতে পারি 4500 ইন্টু 2 স্কোয়ার দিয়ে। তাহলে খেয়াল করো, প্রথম দিন ব্যাকটেরিয়ার সংখ্যা 4500 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা খেয়াল করো 1। দ্বিতীয় দিন 4500 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তৃতীয় দিন তার মানে কি হবে, তৃতীয় দিন হবে 4500 ইন্টু 2 কিউব। চতুর্থ দিন 4500 ইন্টু 2 টু দি পাওয়ার 4। বাকিগুলো করতে দিন না, ঘন্টা। ওকে, সরি, ঘন্টা হবে এটা। তাহলে পঞ্চম ঘন্টায় কত হবে, 4500 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তারপর এরকম করে আগাইতেই থাকবে, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9 অ্যান্ড 2 টু দি পাওয়ার 10। এই জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে 4500 হবে। এখন এটা ভেরিফাই তুমি কেমনে করবা, এটা যে আসলে কারেক্ট হচ্ছে কেমনে ভেরিফাই করবা, 18000 ইন্টু 2 দেখো কত আসে, এটা সেম হয় কিনা দেখো। দেন এখানে যেটা আসতেছে এটাকে আবার 2 দিয়ে গুণ করো, করে যেটা পাচ্ছ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হচ্ছে কিনা দেখো। আবার এখানে যে ভ্যালুটা আসতেছে এটাকে এখানে বসাও, 2 দিয়ে গুণ দাও, দিয়ে যে ভ্যালুটা আসতেছে এটা আর এটা সেম আসতেছে কিনা দেখো। এইভাবে সবগুলো ভেরিফাই করে দিতে পারো। ওকে, এটা বেসিক একটা জিনিস। ওকে, আচ্ছা। তাহলে এইসব বেসিক জিনিসপত্র তোমাদেরকে বোঝানো হয়েছে। ওকে, এগুলা থিওরি ক্লাসে বোঝানো হয়েছে, এখানে খুব বেশি আমি কথা বলবো না। এখানে একটা জোড়াই কাজ আছে, সূচকীয় সমতা ও লগের সম্পর্ককে নিচের ছকের মাধ্যমে দেখানো হলো, খালি ঘরগুলো পূরণ করো। পড়ো, যারা 4টা ধাপ করে আসছো এটা জানার কথা, এটা একবার ট্রাই করার কথা। তো তোমার জানা আছে এখানে কি করতে হবে না হবে, জাস্ট সমাধানটা বসাই দিচ্ছি। অ্যান্ড তোমরা মাস্ট মেইন বইয়ের প্রত্যেকটা একক কাজ, দলগত কাজ, প্রত্যেকটা সমাধানের জন্য কিন্তু তোমার, আমি আবারও বলি ভাইয়া এবং আপু শোনো, ম্যাথ তোমার আলাদা একটা খাতা থাকবে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা একটা খাতা থাকবে। এই কাজে শুধু কাজের সমাধানগুলো নোট করা থাকবে, শুধু কাজের সমাধান।
কেন আমরা কাজের সমাধানের জন্য আলাদা ক্লাস রাখলাম ভাইয়া এবং আপু বলো তো? কারণ মূল্যায়ন উৎসবে তোমাদেরকে মূল্যায়ন করার জন্য যে কাজগুলো দেওয়া হবে ওই কাজগুলা হয় অনুশীলনীর ভেতর থেকে অঙ্ক দিবে, আর না হয় অনুশীলনীর আগের থিওরি পার্টের যে একক কাজ, দলগত কাজ, হাবিজাবি আছে ওখান থেকে দিবে। তো এইগুলা যাদের খুব সুন্দর এরকম সমাধান করা থাকবে, চর্চায় থাকবে, তারা কিন্তু মূল্যায়ন উৎসবে খুবই ভালো করবে। যাদের এগুলো থাকবে না, যারা ভাববে আচ্ছা জাস্ট অনুশীলনীর সবকিছু পারি হবে না, অনুশীলনীর আগের থিওরি পার্টের একক কাজ, দলগত কাজ এবং হাবিজাবি যা আছে সবগুলো সমাধান জানা থাকা লাগবে, ওখান থেকে কোশ্চেন হবে। দ্যাটস ওয়াই আমরা এটাতে এত ফোকাস দিচ্ছি। ওকে, এটা কোনোভাবে মিস করো না। তাহলে দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এখানে বেস কত 3, পাওয়ার কত 2, তাই না? আর লগারিদমের আর্গুমেন্ট কত 9। তাহলে এটাকে কি লিখতে পারি? মনে আছে তোমাদেরকে কি বলছিলাম? a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু যদি c হয়, এটা হচ্ছে বেস, এটাকে আমরা লিখতে পারি, এটার মানে হচ্ছে a এর উপর পাওয়ার b দিলে c পাই। এটাকে লগারিদমে নিলে কি হবে? a এর উপর পাওয়ার কত দিলে c পাবো? এর উপর পাওয়ার কত দিলে আমরা সি পাবো? এর উপর পাওয়ার কত দিলে সি পাবো? বি দিলে। এই জিনিসটার লগারিদম রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। ওকে, এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, আশা করি সাউন্ড ঠিক মতো বোঝা যাচ্ছে। তো খুবই দ্রুত আগাই এখানে আমি। তাহলে এখানে আমি লিখতে পারি 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 পাই। হ্যাঁ, বাকিগুলো আবার তোমার পারা উচিত। এটা তো করে দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা ফাঁকা ঘর, এটাতে কিছু নাই। এটা সূচক হচ্ছে -4, 1/81 এর 3 ভিত্তিক লগ। তাহলে এখানে লগের বেসটা হচ্ছে 3, সূচকটা হচ্ছে এখানে -4, আর আর্গুমেন্ট হচ্ছে 1/81। ঠিক আছে, এখানে বলাই আছে 3 ভিত্তিক লগ, তারপরে বেস 3। ওকে, 3 এর উপর পাওয়ার -4 দিলে 1/8 পাওয়া যায়। 3 এর উপর পাওয়ার -4 দিলে 1/8 পাওয়া যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ওকে, আচ্ছা, এগুলা কি লিখতে পারবা না? এগুলো অবশ্যই লিখতে পারবা। তাহলে এখানে আমরা লিখবো সূচক 3 হলো, সূচক 3টা কি? সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। আমি বলে দিচ্ছি, তুমি পূরণ করে নাও, এটা বলে দিচ্ছি। সূচক হাফ হলো √7 এর 7 ভিত্তিক লগ। সূচক -6 হলো 1/64 এর 2 ভিত্তিক লগ। সূচক -4 হলো 1/81 এর মাইনাস, সূচক -4 হলো 1/81 এর ত্রিভিত্তিক লগ। ডান, এটা আমাদের শেষ। আমরা সামনে আগাই। এখানে একটা কাজ আছে, মাথা কাটাও, জোড়াই কাজ। এগুলো তোমরা ভাবতে পারো ধ্যাত এগুলো কইরা যাবো না, হুদা এগুলো দিবে না। না, মূল্যায়ন উৎসবে হঠাৎ করে বলবে, মূল্যায়ন উৎসবে দেখা যাবে এক্সটার্নাল যে টিচার থাকবে সে বই খুলবে, খুলে বলবে তোমার বইয়ের অমুক পেজে যাও, ওখানে একটা জোড়াই কাজ আছে। বলবে এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, দুজন আসো সামনে, আসো সামনে, বোর্ডের সামনে যাও, এখানে পেজে ওই অততম পৃষ্ঠে একটা জোড়াই কাজ আছে, এই জোড়াই কাজটা করো, করে দেখাও। তো তোমাদেরকে সামনে বসে, সবার সামনে, ক্লাসরুমের সামনে বসে করে দেখাইতে হবে। তোমাদের স্কুলে হয়তো নাও হইতে পারে, কিছু কিছু স্কুল কিন্তু হবে যেখানে প্রপারলি নতুন কারিকুলাম মেনটেন করতেছে। ওকে, আচ্ছা, তো সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো। এটা তো এখন তুমি পারবা, তাই না? এটা তো খুবই সহজ। এই 81 হচ্ছে, এটা কি হবে? বেস 3, তাহলে লগ বেস 3 বাকিগুলো পারবা না? অবভিয়াসলি পারবা। তারপরে যদি আমি এটা একটু ছোট করে লিখি আমি, আচ্ছা,
এটা হচ্ছে log base 3 81 is equal to কি 4। অ্যাকচুয়ালি এই পাওয়ারটাকে সমান চিহ্নের এই পাশে লিখলে একটু প্রবলেম হয়। আমরা ডিরেক্ট হচ্ছে পাওয়ারটাকে সমান চিহ্নের ওই পাশে লিখি, তাহলে আমার জন্য ইজি হবে আর কি। log base 2 1/8 is equal to -3, অথবা তোমরা এমনি লিখতে পারো log base 5, এটার উপর পাওয়ার 1/2 দিলে, এটার উপর পাওয়ার 1/2 দিলে আমরা √5 পাই। এইভাবে লেখাটা বেটার। এইভাবে লেখলে, আমি যে শুরুতে লিখতেছিলাম আমি জানি তোমরা কিছু বুঝতেছিলাম না, বাট এখন কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা ডান। তারপর এখানে দেখো লগ 3 উপর পাওয়ার -½ দিলে, 3 উপর পাওয়ার -½ দিলে আমরা কত পাই? 1/√3। এটা বেটার, তাই না ভাইয়া? আচ্ছা, তারপর 10 উপর পাওয়ার 2 দিলে 100 পাই। 10 উপর পাওয়ার 2 দিলে 100 পাই। এটা দেখো তো, 10 উপর পাওয়ার 5 দিলে আমরা কত পাই? 100k পাই। 2 3 ডান। ওকে, আচ্ছা ইজি। 3 উপর পাওয়ার 4 দিলে, 3 উপর পাওয়ার 4 দিলে 81 পাই। 2 উপর পাওয়ার 7 দিলে 128 পাই। 2 উপর পাওয়ার 7 দিলে 128 পাই। এই তো বাকিগুলো দেখাইছি। এখানে আসো, 2 উপর পাওয়ার 3 দিলে 8 পাই। 2 উপর পাওয়ার 3 দিলে 8 পাই। বাকিগুলো পারা যাবে না? এই প্র্যাকটিসগুলো তো ভাইয়া সহজ, বারবার কি করার দরকার আছে? তুমি হয়তো এখন তোমাকে এটা করতে দিলে পারবা, আজকে পারবা, কালকে পারবা, 1 মাস পর ভুইলা যাবা, অথবা অনেক স্লোলি তোমার ব্রেন কাজ করবে। বাট তুমি যদি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যদি এখনই বসে বসে নিজে করো না, ব্রেন এটা পার্মানেন্ট করে নিবে। আজকে থেকে 3 মাস পরে যদি তোমাকে করতে দেয়, ধাপ করে ফেলতে পারবা। যেমন আমার নিজের আমার কাজিন, আমার মামাতো ভাই ছোট, ও হচ্ছে স্কটল্যান্ডে থাকে ওর মা বাবার সাথে। ওকে আমি দেখছি একই প্র্যাকটিস একটা খাতায় 60 বার দিছে করতে। ইজি একটা প্র্যাকটিস, ঘুরাই ফেরে 60 বার দিছে। কেন দিছে? তাকে কি 2 বার দিলে সে এটা পারতো না? পারতো। বাট 60 বার করার কারণে যেটা হয়, এটা তার হ্যাবিটে ঢুকে যায়। কথা বুঝছো? এটা তার, সে কি এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, অটোমেটেড হয়ে যায়। ম্যাথমেটিক্সে মনে রাখবা, ম্যাথমেটিক্সে তখনই তুমি দক্ষ যখন একটা ম্যাথ দেখার সাথে সাথে চিন্তা করা ছাড়াই তোমার ব্রেন এটাকে সলভ করে। তখন তুমি ধরে নিবা ওকে আমি ম্যাথে দক্ষ হয়েছি। বাট একটা ম্যাথ দেখার সাথে সাথে যদি তোমাকে চিন্তা করতে হয়, তার মানে তুমি ম্যাথটাতে দক্ষ হও নাই। সো এটা বারবার করার উদ্দেশ্য হচ্ছে কি, চিন্তা ছাড়াই যাতে সলভ করতে পারি। দেখার সাথে সাথে ব্রেন চিন্তা করবে না, ধাপ করে যাতে সলভ করে ফেলতে পারি। এই লেভেলের এফিশিয়েন্ট হইলে কি ক্লাস 9-এ ভালো করবা, ক্লাস 10-এ ভালো করবা, এটা এখন টের পাবা না, এটা টের পাবো ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়। ক্লাস 9-এ তুমি চিন্তা করার সময় পাচ্ছ, এসএসসিতে পাবা, এইচএসসিতে পাবা, অ্যাডমিশনে গিয়ে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল অ্যাডমিশনের সময় তোমাকে এত কম সময় দিবে, ক্যালকুলেটর দিবে না, তখন চিন্তা করে অ্যান্সার করার সময় নাই। একটা এমসিকিউ সলভ করতে 30 সেকেন্ড টাইম দেবে। কথা বুঝছো? তখন তোমাকে ম্যাথটা দেখার সাথে সাথে চিন্তা করা ছাড়াই মাথায় কাজ করা লাগবে। এটার একমাত্র সমাধান হচ্ছে একই ম্যাথ বারবার রিপিট করা, একই টাইপ বারবার রিপিট করা, প্র্যাকটিস করা। তাহলে এটা ব্রেন কি অটোমেট করে ফেলে, চিন্তা ছাড়াই সলভ করতে পারে। এটা হচ্ছে সিক্রেট যারা ম্যাথমেটিক্সে ভালো তাদের। ওকে দেখো, এটা আমি এখন চিন্তা ছাড়াই সলভ করে ফেলতে পারি। 2 এর উপর পাওয়ার 6 দিলে 64, 2 এর উপর 6 64। আচ্ছা, 3 এর উপর পাওয়ার 3 দিলে 27। ওকে, 10 এর উপর পাওয়ার 4 দিলে কত পাবো? 10k। ওকে, 2 এর উপর পাওয়ার -4 দিলে 1/16 পাবো। দেখো এখন কিন্তু আমার চিন্তা করতে হচ্ছে না, ব্রেন অটোমেট করে নিছে। তখন তুমি ধরে নিতে পারবো ওকে যে আচ্ছা আমার এই কনসেপ্টটা ভালো মতো দখলে আসছে। ওকে, 2 এর উপর পাওয়ার ½ দিলে √2, 10 এর উপর পাওয়ার 3 দিলে 1k, b এর উপর পাওয়ার t দিলে, b এর উপর পাওয়ার t দিলে y। দ্যাটস ইট। ওকে, এখন কিন্তু তোমাকে চিন্তা করতে হচ্ছে না কোনটা কোথায় যাবে, কোনটা নিচে যাবে, কোনটা উপরে যাবে, কানে যাবে, সমান চিহ্নের এই পাশে কি হবে, এখন দেখলেই বুঝতেছো। তোমাকে আমি র্যান্ডমলি একটা দিলাম,
ধরো এক্স ওয়াই জেড, এটাকে যদি সূচকে কনভার্ট করতে বলে এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, অটোমেট হয়ে গেছে, চিন্তাও করতে হচ্ছে না। এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই। এটা থেকে যদি এটাতে আসতে বলে কি হবে? এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, এক্স এর উপর পাওয়ার জেড দিলে ওয়াই, অটোমেট হয়ে গেছে। কথা বুঝছো? আচ্ছা নেক্সটে যাই। এগুলো সব বুঝাইছি আমি থিওরি ক্লাসে। দেখো এই যে তোমাদেরকে আমি ম্যাথমেটিক্সে কেমনে খুবই এফিশিয়েন্ট হইতে হয়, ম্যাথমেটিক্সটাকে কেমনে ব্রেনের ভিতরে একদম অ্যাবজর্ব করে নিতে হয়, এটা কিন্তু এখন বুঝাইতে পারতেছি। বেসিক ক্লাসে কিন্তু বসে বলছিল না, বেসিক ক্লাসে বেসিক বুঝাইছি, বুঝছো? যারা বেসিকগুলো বুঝে আসছো এখন তাদের কাছে এই জিনিস, তোমরা এখন নেক্সট লেভেলে চলে যাবা, বুঝছো? মানে তো ম্যাথমেটিক্স তোমাদের কাছে এখন ডাল ভাত হয়ে যাবে। এই সূত্র টুত্র সব কিছু তোমাদেরকে ভালো মতো এগুলো আমি সমাধান একদম প্রমাণ সহ বুঝাই দিছি। শুধু আমি যে তোমাদেরকে জাস্ট প্রমাণগুলা, আমি বেশিরভাগ কোর্সের কিংবা প্ল্যাটফর্মের ক্লাসে কি দেখি জানো, এটার প্রমাণটা না এমনি লিখছে, এখানে লেখা আছে, এমনি লেখা আছে, এমনি লেখা আছে, এমনি লেখা আছে। ওরা বলতেছে ভাইয়া দেখো এটার পর এই লাইনটা হবে, এটা এইভাবে হইছে, এটার পর এই লাইনটা হবে, এটা এইভাবে হইছে, এটার পর এইভাবে হইছে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এমনি পড়লে জীবনেও ম্যাথমেটিক্স তুমি শিখতে পারবা না, তোমাকে এটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে করতে হবে। আচ্ছা এটা থেকে এটা আনতে বলতেছে, এটা থেকে এটা কেমনে যাইতে পারি? আচ্ছা এখানে এম এর উপর এন আছে, আচ্ছা এই দুইটার মাঝখানে একটা সূত্রের কানেকশন পাচ্ছি না, লেখি সূত্র দুইটা। ও আচ্ছা এই দুইটাকে এদিক সেদিক করলেই তো এটা চলে আসতেছে, তাইলে এই জিনিসের জন্য আমাকে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণে বুঝছি কেন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এইভাবে যখন তুমি চিন্তা করে করে মানে ফাইনালি কি আনতে হবে ওইটার কথা চিন্তা করে ব্যাক ক্যালকুলেশন করে যখন এই বাম পক্ষ থেকে আগাবা, তখন অ্যাকচুয়ালি তুমি ম্যাথমেটিক্স শিখতেছো। কথা বুঝছো? আমরা কাজে যাই, কাজে যাই, কাজ কোথায়? এগুলো সব থিওরি ক্লাসে বুঝাই দিয়েছি, একটা ডটও বাদ দেই নাই, উদাহরণ এগুলো বুঝাই দিছি। একটা জুড়াই কাজ আছে, চলো আলোচনা করে সমস্যাগুলো সমাধান করি। এই কাজ কিন্তু তোমাদেরকে মূল্যায়ন হিসেবে করতে দিবে, বিশ্বাস করো দিবে। যদি না পারো তখন কিন্তু ধরা খাবা। তো এটা আমাদেরকে করতে দিচ্ছে, মান নির্ণয় করো। তো এটা কিছু প্ল্যাটফর্মে যেটা করছে লাইন বাই লাইন সমাধানটা রিডিং পরে বুঝাচ্ছে, এটার পরে এটা এমনি হয়েছে, এটার পরে এটা এমনি হয়েছে, সেটা তো বোঝা টাফ কিছু না। তুমি বুঝাই দাও এই লাইনের পর এই লাইনটা আমি কেমনে বুঝবো যে এই লাইনটা লিখতে হবে, ওইটা হচ্ছে এখানে ম্যাটার করে। কথা বুঝছো? সেটা মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করা বলতে অ্যাকচুয়ালি বুঝায় হয় এটার অ্যাকচুয়াল মান নির্ণয় করো, অথবা যেটাকে এটাকে যতটুকু সম্ভব ছোট করো। কথা বুঝছো? সিম্পলিফিকেশন করো। সো এখানে ভাইয়া একটা জিনিস দেখো, রুট 140 এই পার্টটুকু দেখো, 140কে কিন্তু বর্গমূল করা যায় না, তাহলে এটাকে সরাসরি ছোট করা যাচ্ছে না। 30কেও বর্গমূল করা যায় না। কথা বুঝছো? করলে দশমিক চলে আসবে। এখানেও দেখো 12কে করা যায় না, 27কে করা যায় না, কিন্তু এখানে কিন্তু করা যায়। তাহলে এই জায়গাটা আগে ছোট করে ফেলো, এই জায়গাটা আগে ছোট করে ফেলবো। ওকে আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমি বুঝলাম মান নির্ণয় করতে বলতেছে, সবগুলোকে ছোট করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে, করলে একটা মান পাবো। আমার টার্গেট কি হবে? ছোট করা। তার মান নির্ণয় মানে কি? ছোট করা, সিম্পল একটা ভ্যালু বের করা। এত বড় ভ্যালু না, ছোট্ট একটা ভ্যালু বের করা। যেহেতু ছোট্ট একটা ভ্যালুতে যাব, এইখানকার ভেতরের জিনিসগুলোকে ছোট করব। এটাকে ছোট করলে এটা লগারিদম বের করা ইজি হবে। এটাকে ছোট কেমনে করতে পারি? বর্গমূল করলে ছোট হয়ে যায় তো, কিন্তু বর্গমূল করা যাচ্ছে না। কিন্তু ভাইয়া আপু একটা জিনিস দেখো, 140 এখানেও 0 আছে, এখানে 0 আছে, হয়ে গেছে তো। এটাকে লিখতে পারবো 14x10, এটাকে লিখতে পারবো 3x10। তাহলে লেখো √14x10। নিচে কি লিখতে পারবো? নিচে লিখতে পারবো
2 ইন্টু রুট ওভার 3 ইন্টু 10। ওকে, আচ্ছা এখন এখানে আমরা চাইলে এখানে আসো, এখানে সুবিধাটা কি হয়েছে জানো, রুট ওভার 14 ইন্টু 10কে আমরা আলাদা আলাদা লিখতে পারবো, রুট ওভার 14 ইন্টু রুট ওভার 10, এখানে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 10 লিখতে পারবো। আলটিমেটলি আমাদের রুট ওভার 10 উপর নিচে কাটা চলে যাবে, ছোট হয়ে গেল, এটাই তো যাচ্ছিলাম। আচ্ছা এখানে দেখো, এখানে 12 আর 27, এখানে কি কমন কিছু আছে? আছে কিন্তু, 3 ইন্টু 4, 3 ইন্টু 9, রুট থ্রি কাটা যাবে, তাই না? হয়ে গেল তো। ডান। আচ্ছা লাইভ ঠিক মতো হচ্ছে তো নাকি? নাইস। আচ্ছা কাহিনী কি, তোমরা কি কমেন্টে আড্ডা দিচ্ছ নাকি? ওকে নাইস। আচ্ছা তাহলে এখানে কি করব, এখানে দেখো ভাইয়া এ কিউব বি স্কোয়ার রুট ওভার বি ইন্টু এ স্কোয়ার রুট ওভার এ, ডান। এখানে দেখো এ উপরে কাটা চলে যাবে, বি কাটা চলে যাবে, তাই না? দেখো কত সুন্দর ছোট হয়ে যাচ্ছে, দেখছো? এখানে একটা বি, এখানে একটা বি কাটা, এখানে একটা এ, এটা দিয়ে কাটলে এ স্কোয়ার থাকবে। পরের লাইনে যাই আমরা, লগ বেস এ, দেখো উপরে আমরা লিখতে পারবো রুট 14 ইন্টু রুট 10, নিচে লিখতে পারবো 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 10, ডান, প্লাস log base a 2 root 3 root 9। এখানে কি লিখতে পারবো ভাইয়া বলো? এখানে a দিয়ে a কিউবকে কাটলে a স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা পরের লাইনে চাই আমরা। এখন দেখো উপরে পাচ্ছি রুট ওভার 14, ঠিক আছে, আর নিচে পাচ্ছি 2 রুট 3। রুট ওভার 14কে কি দুইটার গুণফল আকারে লেখা যায়? 2 ইন্টু কত লেখা যায়? 7 লেখা যায়। রুট 2 রুট 7 নিচে কাটাকাটি যায় না, সো করার দরকার নেই। উপরে দেখো কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে। 3 ইন্টু, দেখো 3 ইন্টু 2 আসতেছে, কিন্তু 3 ইন্টু 2, রুট 4 মানে 2, আর নিচে 2 আছে, আর এখানে রুট 9 মানে কি 3। দেখো কত সুন্দর কাটাকাটি চলে গেছে, দেখছো? খেয়াল করছো? এটা দেখা মনে হচ্ছিল আল্লাহ এটা জানি কি, এটা যে কেমনে কি করব, কিচ্ছু মাথা কাজ করতেছিল না। এখন দেখো লগ লগ বেস এ 1 আসতেছে, কত ইজি হয়ে গেছে। এখানেও দেখো সেম কাহিনী, সূত্র মনে আছে তোমাদের? লগ বেস এ বি টু দি পাওয়ার সি থাকলে পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি, সি লগ এ বি। পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি, মনে আছে এর উপর পাওয়ার 1 দিলে এ পাওয়া যায়, এর উপর পাওয়ার 1 দিলে এ পাওয়া যায়। লগ মানে কি, কোশ্চেন করা না এটা, এর উপর পাওয়ার কত দিলে এ পাবো, তার মানে এর উপর পাওয়ার 1 দিলে এ পাবো। আমি সামনে আগাই তাহলে বুঝতে পারবা, তাহলে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেছি এখানে। অথবা তোমরা এমনি মনে রাখতে পারো, বেজ আর আর্গুমেন্ট সেম হলে পুরাটার ভ্যালু 1। বেজ আর আর্গুমেন্ট সেম কখন হয়? যখন বেজের উপর পাওয়ার 1 দিলে এ পাওয়া যায়। কথা বুঝছো? ডান। তাহলে এবার আমরা সামনে আগাই। এটা দরকার নাই, জুম আউট করি তাইলেই হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে যদি আমরা সামনে আগাই, লগ বেজে রুট 14 ডিভাইডেড বাই 2 রুট 3, এখানে কি হচ্ছে দেখো তো, কাটাকাটি করলে 1 থাকবে, আর এখানে অনলি 2 থাকবে, এটা 1 হয়ে যাবে। তাহলে এখন দেখো হ্যাঁ, এর উপর পাওয়ার কত দিলে 1 হয়? 0 দিলে।
যে কোনো বেজের উপর পাওয়ার 0 দিলে 1 হয়। তাহলে এটাকে আমরা কি এই জায়গাটার বদলে আমরা 0 লিখতে পারবো। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে লগ বেজ এ রুট ওভার 14 ডিভাইডেড বাই 2 রুট 3 প্লাস 2। এইটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওকে, আচ্ছা আমি এটা তোমাকে একটু ভেরিফাই করে দিচ্ছি আসলেই এটা অ্যান্সার কিনা। ওকে, কাহিনী কি আমাকে আনাস ভাই মেসেজ দিচ্ছে। ইয়া এক্স্যাক্টলি এটা অ্যান্সার। সো আমি কোনো কনফিউশন রাখতে চাই না যে এটা কারেক্ট অ্যান্সার কিনা। এই জন্য একটু টাইম নিয়ে তোমরা হয়তো বিরক্ত হও যে ভাই একটু টাইম নিয়ে ভেরিফাই করে, কারণ পরে দেখা গেল তোমরা নিশ্চিত হইল না যে এটাই অ্যান্সার কিনা, তখন তো তোমাদের সময় নষ্ট হবে। এখানে একটু সময় নিয়ে এটা ক্লিয়ার করে দিলাম, এটাই অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। ওকে ডান, আমরা নেক্সটে যাই। এটা সলভ করতে বলতেছে। তো ভাইয়া এটা হচ্ছে আরও সহজ একটা জিনিস। তোমরা ভাবতে পারো যে ভাইয়া এটা কি আর সিম্পলিফিকেশন করা সম্ভব না? করা সম্ভব, বাট এটা হচ্ছে একটা বলা চলে সুইট স্পট আর কি। তুমি চাইলে যেহেতু এখানে এ দেওয়া আছে, বুঝছো, এর উপর এটাকে আর অন্য ভ্যালুতে যাওয়াটা সুইটেবল না, তো এখানে রেখা দাও। ওকে আচ্ছা, আমরা যদি এটার দিকে তাকাই ভাইয়া, দেখো এখানেও বেস 10, এখানেও বেস 10, এখানেও বেস 10, ব্যাস ক্লু তো পাই গেছে। এখানে মান নির্ণয় করতে বলতেছে। যেহেতু সবগুলোর বেস সেম, তোমরা একটা সূত্র মনে আছে, মনে করে দেখো তো, লগ বেস এ মনে করো এক্স প্লাস লগ বেস এ ওয়াই। এটাকে আমরা কি লিখতে পারি মনে করে দেখো তো? এটাকে আমরা লিখতে পারি লগ বেস এ, এটা লিখতে পারি না? মান নির্ণয় করা মানে কি? ছোট করা। তো দেখো বড়টা ছোট হয়ে গেল। কেন করতে পারছি ছোট? কারণ বেস সেম। এখানেও তো বেস সেম, একটা দুইটা তিনটে, তিনটাকে একটাতে লেখা যাবে, বাট ঝামেলা হচ্ছে সামনের দুই, সামনের তিন, সামনের দুই। কোনো সমস্যা নাই তো, এটাকে এটার পাওয়ার হিসেবে দিয়ে দাও। সূত্র, বেসিক সূত্র, এটাকে এটার পাওয়ার হিসেবে দিয়ে দাও। তাহলে লিখি লগ বেস 10 3 স্কোয়ার প্লাস লগ বেস 10 4 কিউব প্লাস লগ বেস 10 5 স্কোয়ার। ডান, দ্যাটস ইট। এবার এই যে ওই সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে দুইটা আছে এই জন্য এই দুইটাকে গুণ দিছি। যদি আরো একটা থাকতো লগ বেস এ জেড, তাহলে এখানে আমরা জেড দিয়ে দিতাম। দ্যাটস ইট, সিম্পল। তাহলে এবার আমরা এখানেও 10, এখানেও 10, এখানেও 10, তিনবার না লিখে একবার লিখবো। লিখে এটা ইন্টু এটা ইন্টু এটা করে দিব। 3 স্কোয়ার ইন্টু 4 কিউব ইন্টু 5 স্কোয়ার হয়ে গেল তো, ডান। এইবার তুমি এটাকে হিসাব করো ক্যালকুলেটরে, ইজি জিনিস।
হিসাব করে দেখো কত হয়, আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার আসবে হচ্ছে log বেস 10 14400, ঠিক আছে? আলটিমেটলি তোমার অ্যান্সার আসবে 4 পয়েন্ট, ক্যালকুলেটরে চাপ দিতে হবে 5/8, এটা প্রায়। ওকে, এক্সাক্ট এটা আসবে না, একটু দশমিকের পর অনেক ভ্যালু থাকবে। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা আমার ক্যালকুলেটরটা নিয়ে আসা উচিত। সো আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি, তার আগে একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, ডান। আমাদের কয়টা বাজে? 11:05 বাজে না? আমরা 11:30 পর্যন্ত আগে, কি বলো? 11:30 পর্যন্ত আমরা যদ্দূর সলভ করতে পারবো। আমাদের টার্গেট প্রত্যেকটা চ্যাপ্টার 2টা ক্লাসে সলভ করে। সো আজকের এই ক্লাসে যে শেষ করতে হবে এমন কোনো কথা নাই। ইয়া 4.158 এরকম একটা ভ্যালু আসে। আমরা 11:30 পর্যন্ত আগাই, কি বলো? আমাকে একটু জানাও তো। 11:30 পর্যন্ত আগাই। এই যে এই পার্টটুকুর জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে, এই জন্য ক্যালকুলেটরটা খুঁজে বের করলাম। তো এখানে একটা জোড়াই কাজ আছে, এটা কিন্তু তোমাদেরকে করতে বলবে। যে কোনো ডিভাইস ব্যবহার করে, ইট ক্যান বি এনিথিং, ফোন, ল্যাপটপ, ইট ক্যান বি সিরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট, ইট ক্যান বি ক্যালকুলেটর, এনিথিং, যেটা ইচ্ছে এটা ইউজ করে তোমাকে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত লগারিদমের ভ্যালু বের করতে হবে। এটা আমরা করি, এটা অত কঠিন কিছু না। সো 5 ঘর পর্যন্ত করব, তো করে ফেলি। লগ বেস 3 5 তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করতেছি, দেখাচ্ছি। এই যে দেখো, একটা দেখাই দিচ্ছি, ক্লাসে আমি দেখাই দিচ্ছি, আবারও দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে লগ চাপলাম, নিচের ঘরে বেস বসাবো। ওকে, আচ্ছা, সো বেস কত? বেস হচ্ছে 3, তাই না? সো এখানে 3 বসাইলাম, এই যে 3 দিলাম। দেন এই ঘরে কত বসাবো? 5 বসাবো। দেখো অনেকগুলো আসছে, আমরা 5 ঘর পর্যন্ত নিব। 1 2 3 4 5 7 পর্যন্ত নিব। যেই ঘর পর্যন্ত আমরা নিব তার পরের ঘরটা কিন্তু চেক করব যে ওইটা 4 থেকে 9 এর মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে লাস্টের ঘরের সাথে 1 যোগ করব। এখানে 1 2 3 4 5, পরের ঘরে 3 পড়তেছে, এটা 4 থেকে 9 এর মধ্যে পড়ে না, তার মানে এখানে 1 যোগ করতে হবে না, ডিরেক্ট এটা লেখা দিলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে লেখা ফেলি 1.46497। এবার আমি বাকিগুলো খুবই দ্রুত আগাই। ওকে, আচ্ছা, খুবই দ্রুত আগাই। লগ বেস 4, তোমরা যদি যদি কেউ হাতের কাছে ক্যালকুলেটর থাকে তোমরা একটু নিজেরা করে ভ্যালুগুলো বসাও। হ্যাঁ, এখনই করে ফেলো। 1.40367 সো আমরা এই ঘর পর্যন্ত নিব। এই ঘর 1 2 3 4 5, পরের ঘরে 4 থেকে 9 পর্যন্ত যে রেঞ্জ, ওই রেঞ্জে পড়তেছে, তার মানে 1 যোগ করতে হবে এই ঘরের সাথে, তার মানে এখানে কত হবে? 8 হবে। 6 8 ডান। তুমি যদি এটাকে সূচকে নাও, তার মানে 3 এর উপর পাওয়ার এটা দিলে 5 পাওয়া যায়। ওকে, সো 3 এর উপর এই ভ্যালুটা বসাইলে 5 পাওয়া যায়। বাট যেহেতু আমরা ফুল ভ্যালুটা লিখি নাই, তার মানে এক্সাক্ট 5 পাবো না। সো অ্যাপ্রক্সিমেট চিহ্ন এখানে ব্যবহার করতে হবে। ওকে, প্রায় সমান। 4 এর উপর পাওয়ার যদি এটা দেই, তাহলে আমরা কত পাবো? প্রায় আমরা 7 পাবো। এখানেও সেম কাহিনী আমাদের।
ক্যালকুলেটরে চাপ দাও, ভ্যালু বের হয়ে যাবে 4। ওকে, তো 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 পাওয়া যায়। এটা এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেশন করি নাই। ওকে, আচ্ছা এখানে হচ্ছে 5 দিয়ে দেখি, 5 3, এখানে হচ্ছে 0. মানে হচ্ছে 5 এর উপর পাওয়ার কত দিলে 3 পাবো। 5 এর উপর পাওয়ার যদি 6 8 2 6 0 6 1 2 3 4 5 ঘর পর্যন্ত লিখবো। তারপরের ঘরে 4 থেকে 9 এর ভেতরে ভ্যালু আছে, তার মানে এই একটুকু আমি মুছে দিব, 6 এখানে 1 যোগ করে দিব। ওকে, এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এই ভ্যালুটা অলমোস্ট 3 এর সমান, বাকিটা করে দেওয়া আছে। ওকে, আচ্ছা চলো সামনে আগাই। লগারিদমের ব্যবহার, চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম। এখানে একটা কাজ আছে। ওকে, এরকম তোমাদের একজন ছেলে একজন মেয়ে ডেকে কিন্তু কাজ করতে দিবে, পরে কিন্তু সিভিয়ার ধরা খাবার যদি এগুলো না করে রাখো। হ্যাঁ, সো তোমাদেরকে আমি দেখাইছিলাম যে এই অধ্যায়ের অনুশীলনী সলভ করার সময় তোমাদেরকে দেখাইছিলাম যদি কিছু একটা সার্টেন রেট মেনটেন করে বাড়ে কিংবা কমে, তাইলে আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটা হচ্ছে a is equal to p into 1 plus minus r to the power n। যদি একটা সার্টেন রেট মেনটেন করে বাড়ে তাহলে প্লাস ইউজ করব, যদি কমে মাইনাস ইউজ করব। তো এখানে কি আছে? চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এখানে প্লাসটা ইউজ করব, এই সূত্রটা ইউজ করব, a is equal to p। এখন যদি কেউ বলো ভাইয়া কিছু বুঝতেছি না, বললাম না শুরুর আগের 4টা ধাপ কইরা এই ক্লাসটা দেখলে তাহলে বুঝবা। ওকে, ওখানে সবকিছু ব্রেকডাউন করে বুঝাই দিয়েছি। আচ্ছা, তো এখানে দেখো কি বলতেছে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে। পুরোটা কোশ্চেন একটু পরে চিন্তা করো, তারপর আমার কথাগুলো শোনো, তাহলে বুঝবা। তাই দেখো হার 12% হার দেওয়া আছে, মানে আর এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি এখানে একটু লিখি, আর এর কিন্তু কি বসাইতে হয়? নিউমেরিক ভ্যালু বসাইতে হয় ইকুয়েশনের মধ্যে। 12 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ থেকে নিউমেরিক ভ্যালুতে নেওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হয়। ওকে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে? আমাদেরকে এন ফাইন্ড করতে বলতেছে। 40% বৃদ্ধি পাবে, মানে প্রতি বছর যদি 12% মুনাফা দেওয়া হয়, মানে 100 টাকা যদি 12 টাকা দেওয়া হয়, তাহলে কত বছরে মূলধনটা 40% বাড়বে? মানে কত বছরে 100 টাকা রাখলে এটা 140 টাকা হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে দেখো এন বের করতে বলতেছে, তো এন বছর পরে চক্রবৃদ্ধি মূলধনটা, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন এটা কত হইতে হবে? এ ইজ ইকুয়াল টু কত হবে? ইনিশিয়ালি রাখা টাকাটা প্লাস ইনিশিয়ালি রাখা টাকার 40%, পি এর 40%। পি এর 40% মানে কি? 40 ডিভাইডেড বাই 100। পার্সেন্টেজকে তো নিউমেরিক ভ্যালুতে নিয়ে বসাইতে হয়, এটা জানো তো। এই যে 40% নিউমেরিক ভ্যালু এটা, তার মানে এটাকে আমি লিখতে পারি 40p ডিভাইডেড বাই 100, কিংবা এটা কাটা দিলে আমরা পাই 4p ডিভাইডেড বাই 10। ঠিক আছে, তার মানে এই এর ভ্যালু হবে 4p ডিভাইডেড বাই 10। জিনিসটা বুঝো, এই রেটে কত বছর পর পি টাকা বেড়ে এত টাকা হবে। দ্যাটস ইট। বেড়ে কত হবে? কতটুকু বাড়বে? 40% বাড়বে। কথা বুঝছো? আচ্ছা, ইনিশিয়ালি রাখলা পি টাকা, 40% বাড়ার পর কত হবে? পি প্লাস পি এর 40%, পি প্লাস পি এর 40%। ইনিশিয়ালি রাখলা 100 টাকা, এন বছর পর টাকাটা বেড়ে কত হবে? 100 প্লাস 100 এর 40%, মানে 40, 140 টাকা। সোজা বাংলা কথায় যদি বলি, তোমাকে জানতে চাচ্ছে 12% হারে যদি 100 টাকা ব্যাংকে রাখো, কত বছর পরে এটা 140 টাকা হবে। দ্যাটস ইট।
তাহলে চক্রবৃদ্ধি মূলধন, যত বছর পরে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে যাচ্ছি তত বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা কত, ইনিশিয়ালি যত রাখলাম এটা প্লাস ইনিশিয়ালটার 40%, তার মানে এটার ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, রেটের ভ্যালু তো দেওয়া আছে, এন বের করবো, তাহলে এখানে লেখা ফেললো এখান থেকে আমরা অ্যান ফাইন্ড করবো। এখন দেখো তোমরা এই পুরো ইকুয়েশন থেকে অ্যান বের করো কিন্তু কোনো ব্যাপার না, কারণ এখানকার পি কাটা চলে যাবে। কেমনে তোমাদেরকে দেখাই, বেসিক ক্লাস 6, 7, 8 এর লসাগু, তাই না, ভগ্নাংশের যুগ। দেখো পিপি কাটা, তার মানে আমরা কত পাচ্ছি, 14 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 112 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে আমরা n বের করতে যাচ্ছি, তাই না? তাহলে এইখানটা একটু তাকাও ভাইয়া আপু ভালো করে, আমি একটা নতুন একটা স্লাইড নেই। চোদ্দ ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি কত, 1.4 লিখতে পারি। 14কে 10 দিয়ে ভাগ দিলে 1.4 আসবে, ইজ ইকুয়াল টু 112কে কত লিখতে পারি, 100 দিয়ে ডিভাইড করলে 1.12 টু দি পাওয়ার n। এখান থেকে আমরা n বের করবো। এটা দেখো তো একটা সূচকীয় সমীকরণ না, সূচকীয় সমীকরণ থেকে nটাকে নিচে আনলে কি করতে হবে, মানে আমরা জানতে চাচ্ছি 1.12 এর উপর পাওয়ার কত দিলে 1.4 হয়, লগারিদম লাগবে এখানে। তাহলে আমরা এখানে লিখি 1.12 এটার উপর পাওয়ার কত দিলে 1.4 পাবো, as simple as this। তাই এখন এটা ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে। তাহলে বুঝছো লগারিদমটা অ্যাকচুয়ালি কোন কাজে লাগে, এরকম সূচকীয় সমীকরণ আসলে পাওয়ারের ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য লগারিদম লাগে। ওকে, তাহলে এখানে বেজ হচ্ছে 1.12, 1.4, n এর ভ্যালু আসবে 2.96899, 1 2 3 4 5, ঠিক আছে, তারপর সবগুলো 4, সো এটা বাড়াইতে হবে না, যেটা কি না আমরা বলতে পারি অলমোস্ট 3। তাহলে অ্যান্সার হচ্ছে n ইজ ইকুয়াল টু 3। তাইলে আমরা বলতে পারি 12% রেটে তুমি যদি 100 টাকাকে 3 বছর রাখো তাহলে এটা বেড়ে 140 টাকা হবে 3 বছর পরে, মানে 40% বাড়বে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা আমরা পরে যাই। এটার ক্ষেত্রে আমরা সেম সূত্র ব্যবহার করব, বাট একটা সার্টেন রেটে কমবে, সো মাইনাস ইউজ করব এখানে। দেখি এখানে কি করতে বলতেছে। সিমিলার জিনিস, বাজে কয়টা, 11টা 10, আমরা 11টা 30 শেষ করে দিব। ওকে, কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? এই ম্যাথগুলো খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। একটু কথা কম বলি, তোমাদের মাথা নিশ্চয়ই আমি এলোমেলো করে দিচ্ছি। চিন্তা করো, একটু পড়ো, একটু নিজে পড়ে একটু চেষ্টা করো, তারপর বুঝাচ্ছি। ট্রাই করো, ট্রাই করো। দেখো
এই কোশ্চেনে দুইটা পার্ট। আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় আগে দেখবা তোমাকে কি বের করতে বলছে। যা বের করতে বলছে, যে পার্টটাতে বের করতে বলছে, ওই পার্টটা আমাদের এখানকার মেইন জিনিস। ওই টার্গেটেড জিনিসটা বের করার জন্য যা যা লাগে এগুলো দেওয়া থাকে বাকি পার্টগুলোতে। তাহলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, এটা আমাদের মেইন পার্ট। বের করতে বলছে টাইম, কত বছরে, এন ফাইন্ড করতে বলছে। পুরোটা কোশ্চেন পরে বুঝতে পারতেছো ফর্মুলা কোনটা ইউজ করা লাগবে। এটা ওকে। আচ্ছা, তাহলে এন ফাইন্ড করার জন্য আমার কি লাগবে? আমার আর লাগবে। দেখো তো মেইন পার্টে কোথাও আর এর ভ্যালু দেওয়া নাই, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা কিন্তু রেট না, এটা বলছে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। মানে 100 টাকা রাখলাম, 60% হ্রাস মানে কি? 100 থেকে 60 কমে 40 হওয়া। কোন একটি কারখানার কোন একটা যন্ত্রের মূল্য যদি 100 টাকা হয়, কারখানাটার ওই যন্ত্রটার দাম দিন দিন কমতেছে। কত বছর পর যন্ত্রটার মূল্য 100 থেকে কমে 40 টাকা হবে? 60% কমা মানে কি? 100 হইলে কমে 40 হবে, 60 কমা যাবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে জিনিসটা বুঝো, ইনিশিয়াল মূল্য যদি পি হয়, এন বছর পর ফাইনাল মূল্য কত হবে? পি মাইনাস পি এর 40% না, পি এর 60% না? দেখো বুঝছো কিনা, এটা আমি ডিরেক্ট লেখা ফেললাম। পি এর 60% মানে পি ইন্টু 60 ডিভাইডেড বাই 100। পার্সেন্টেজ তো লিখতে পারবো না, নিউমেরিক ভ্যালু লিখতে হবে। পার্সেন্টেজ অলওয়েজ ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য নিউমেরিক ভ্যালুতে নিতে হয়। তাহলে ইনিশিয়াল ভ্যালু যদি পি হয়, এন বছর পর ফাইনাল ভ্যালু কত হবে? পি মাইনাস পি এর 60%। ইনিশিয়াল ভ্যালু যদি 100 হয়, এন বছর পর 60% ডিক্রিজের মূল্য কত হচ্ছে? 40। এই 40 কেমনে পাইলাম? 40 হচ্ছে 100, এটা কি হলো? 100 মাইনাস 100 এর 60% মানে হচ্ছে 100 মাইনাস 100 ইন্টু 60 ডিভাইডেড বাই 100। 100 কাটা, 60 মাইনাস গেলে 40 থাকে। দেখো 100 মাইনাস 60 40। ওকে, তাহলে দেখো এর জায়গাতে আমরা ওটা বসাই দিব, এই ভ্যালুটা বসাই দিব। ওকে, এটা মুছা দেই এখন। এটাকে কিন্তু আমরা একটু ছোট করে লিখতে পারি, 6p/10 লিখতে পারি। 6p ডিভাইডেড বাই 10 is equal to p 1 minus r to the power n। এখন দেখো এখান থেকে n বের করতে হবে, এখান থেকে p কাটা চলে যাবে, একমাত্র ঝামেলা হচ্ছে r। তার মানে এই প্রথম পার্টটাকে অ্যানালাইসিস করলে আমরা r এর ভ্যালু পাবো। বুঝছো? এই জন্য বলছি ম্যাথমেটিক্স অলওয়েজ স্টার্ট করতে হয় এন্ড থেকে। ফাইনালি কি বের করতে বলছে, ওইটা বের করার জন্য আমরা কি কি লাগবে অন্য পার্ট থেকে খুঁজে বের করব। মানে অন্য পার্টগুলা কোনো না কোনো একটা কাজে দিচ্ছে, ওটা কোন কাজে লাগবে এটা যে বুঝতে চাও, ফাইনাল পার্টটা নিয়ে আগে কাজ করা শুরু করতে হবে। আমি কিন্তু এই পার্ট দিয়ে কাজ করা শুরু করি নাই, আমি আগে আইডেন্টিফাই করছি আমাকে কি বের করতে বলছে, ফাইনাল টার্গেটটা কি, ওই টার্গেট বের করার জন্য কোন সূত্র লাগবে, ওই সূত্র অ্যাপ্লাই করার জন্য কিসের কিসের ভ্যালু দেওয়া আছে, কিসের কিসের দেওয়া নাই। যেগুলো দেওয়া আছে বসাইলাম, যেটা দেওয়া নাই ওইটার ভ্যালু পাবো কি অন্যান্য পার্ট থেকে। যেমন আর এর ভ্যালু দেওয়া নাই, এইবার আর এর ভ্যালু এখানে আমি খুঁজবো।
এইবার এই পার্টটা সেন্স মেক করতেছে যে আচ্ছা এটা এই কারণে দিছে যাতে আমি আর এর ভ্যালুটা কি বের করতে পারি। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করব, এটা অত কঠিন কিছু না, এখানে বের করে ফেলতে পারি। তাই সেকেন্ড পার্ট থেকে আমরা বুঝলাম এন বের করতে বলছে, ফার্স্টের পার্ট থেকে আর এর ভ্যালু বের করব। কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হয়। তারপরে নতুন একটা স্লাইড নেই, 5 বছরে অর্ধেক হয়, তার মানে n ইজ ইকুয়াল টু 5। 5 বছর পর ইনিশিয়ালি যদি এটার মূল্য p হয়, ইনিশিয়ালি যদি এটার মূল্য 100 হয়, 5 বছর পর এটা হয়ে যায় 50। তাহলে ইনিশিয়াল যদি p হয়, 5 বছর পর এটা হয়ে যায় p বাই কি 2, তাই না? আমাদের টার্গেট এখান থেকে কি আর বের করা। তার ফর্মুলা লেখো a ইজ ইকুয়াল টু p1 প্লাস r টু দি পাওয়ার n। এখন কথা হচ্ছে এখানে প্লাস ইউজ করবো না মাইনাস ইউজ করবো। আমি যেহেতু বুঝতেছি এখানে জিনিসটা কমতেছে, তাহলে অবশ্যই মাইনাস ইউজ করবো। বা আমরা তো আর এর ভ্যালুটা বের করতেছি, তাই না? আর এর ভ্যালু বের করতেছি, সো এখানে প্লাস লিখে করলে সমস্যা নাই, কারণ আর এর ভ্যালুটা তুমি যদি এখানে প্লাস লিখে করো আর এর ভ্যালুটা মাইনাস আসবে, তার মানে কি ডিক্রিজিং। আর তুমি যদি মাইনাস ধরে করো তার মানে অলরেডি এটা যে কমতেছে, তুমি এটা অ্যাপ্লাই করে ফেলছো, তার মানে আর এর ভ্যালু একটা পজিটিভ ভ্যালু আসবে। তুমি যদি এখানে মাইনাস ইউজ করে ফেলছো, তার মানে কি তুমি আগে থেকেই জানো আর কি ডিক্রিজিং, হ্রাসের হার, তখন হ্রাসের হারের যে ভ্যালুটা পাবা। তাহলে এখানে প্লাস ইউজ করলে ভ্যালু পাবা প্লাস, হ্রাস যে হচ্ছে এর চিহ্ন পাবো মাইনাস। আর যদি মাইনাস ইউজ করো আগেই যে হ্রাস হয়েছে এটা বললা ফেলছো, তখন আর চিহ্ন পাবা না, যে ভ্যালুটা পাবা। ইচ্ছা তোমার যেটা ইউজ করো। এখানে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে এখানে মাইনাস ইউজ করবো না প্লাস ইউজ করবো। এখানে আমি শিওর জানি আর কি কমতেছে, অবশ্যই মাইনাস ইউজ করবো। এখানেও আমি সাজেস্ট করবো, তুমি যেহেতু শিওর এখানে বলাই আছে 50% কম, মানে কমতেছে 100 থেকে 50-তে যাচ্ছে, তার মানে এখানে আমি মাইনাস ইউজ করব। ওকে, আমি মাইনাস ইউজ করার পক্ষপাতী, ঠিক আছে? তাহলে জাস্ট আর এর যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে রেট, হ্রাসের রেট। তাহলে এর ভ্যালু কত? p/2 p1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে? সো এপিপি কাটা 1/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস r টু দি পাওয়ার n। n এর ভ্যালু কত? n এর ভ্যালু 5 দেওয়া আছে, তো এখান থেকে আর বের করব। তো বুঝতেই পারতেছো আর যদি আমি বের করতে চাই তাহলে কি অনেকে এটাকে এক্সপেন্ড করতে মন চাইবে না, লগারিদম ইউজ করো, লগ বেস 1 মাইনাস r, বেস 1 মাইনাস r এর উপর পাওয়ার 5 দিলে আমরা 1/2 পাই, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে আর বের করতে হবে। ও আচ্ছা, না দরকার নাই, তো এটারও দরকার নেই। এখানে এইদিকে পাওয়ার 5 আছে, তাই না? তো এটাকে তোমাদেরকে শিখাইছিলাম, তোমাদেরকে এই জিনিস শিখাইছিলাম, মনে করে দেখো। এই জিনিস তোমাদেরকে শিখাইছিলাম, বুঝছো? এক্স এর পঞ্চম মূল মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/5, তাই না? আমাদের টার্গেট এটাকে পাওয়ার মুক্ত করা, সো দ্যাট আমরা আর বের করতে পারি। তাহলে এটার উপর যদি সামহাও 1/5 আনতে পারি, এটা গুণ 5 কাটা মুক্ত হয়ে গেল। তাহলে এখানে 1/5 আনছো, এই পাশেও তো 1/5 দিতে হবে, হয়ে গেল তো, টান 5 কাটা টান। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস r ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 1/5, যেটার মানে অ্যাকচুয়ালি কি দেখো, x টু দি পাওয়ার 1/5 মানে কি? x এর পঞ্চম মূল। তাহলে 1 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 1/5 মানে কি? হাফের পঞ্চম মূল। এটা থিওরি ক্লাসে দেখাইছিলাম, ওকে? তাহলে সুতরাং r ইজ ইকুয়াল টু কি? r ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 1/5। এখান থেকে ক্যালকুলেটরে চাপ দিলে তুমি r এর ভ্যালুটা পাবা না? অবভিয়াসলি পাবা, আমি বের করে দিচ্ছি। 1 মাইনাস
1/2 টু দি পাওয়ার 1। আমরা এটা লাস্ট ম্যাথ করবো, হ্যাঁ, তারপর আমরা শেষ করে দিব। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 0.0129 এটুক পাচ্ছি এটা, ঠিক আছে? এটা হচ্ছে রেটের নিউমেরিক ভ্যালু। কি এটা? রেটের নিউমেরিক ভ্যালু। এটাকে আমরা যদি পার্সেন্টেজে নেই তাহলে r ইজ ইকুয়াল টু 0.129। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই, এটা হবে হচ্ছে, পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর পার্সেন্টেজ থেকে নিউমেরিকে আনতে 100 দিয়ে ডিভাইড করতে হয়। সো এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে হবে 12.9%। দ্যাটস ইট। এটা হচ্ছে আর এর ভ্যালু। ডান, আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট আর এর ভ্যালু এখানে বসাবো, তাইলে তো হচ্ছে আর এর ভ্যালু কত বসাবো? তাহলে আমরা ফার্স্ট পার্ট থেকে আর পাইলাম কত? 12.9%, তাই না? অথবা আমরা বলতে পারি 0.129। এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। ওকে, নিউমেরিক ভ্যালুটা এখানে বসাও। বসানোর পর এইরকম একটা ইকুয়েশন থেকে কেমন এন এর ভ্যালু বের করতে হয় আমরা কিছুক্ষণ আগের ম্যাথটাতে দেখাইছি না? এই যে এক্সাক্ট এবার সেম ইকুয়েশন, এক্সাক্ট সেম ক্যালকুলেশন তোমাকে এখানে করতে হবে। আর এই ভ্যালুটা বসাবো, এটা বসানোর পর বাকি যে ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন একটু আগে দেখাইছি, ওইটা অ্যাপ্লাই করলে আলটিমেটলি ক্যালকুলেশনস করতে করতে তুমি একটা সময় পর এখান থেকে এন এর একটা ভ্যালু পাওয়া যাবে। মানে কত বছর পর 60% মূল্য হ্রাস পাবে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমাদের কাটা 11:31 বাজে, আমরা এখন শেষ করে দিব। বাকি আর আমাদের খুব বেশি কিছু নাই। ভূমিকম্প, শব্দের তীব্রতা, হ্যাঁ, জমির উর্বরতা, এগুলোর ক্ষেত্রে আমরা লগারিদম ইউজ করব। বাকিটা আমরা মানে তারপরে হচ্ছে যা আছে সব হচ্ছে লগারিদমের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ, শব্দের তীব্রতার ক্ষেত্রে, ভূমিকম্পের তীব্রতার ক্ষেত্রে, জমির উর্বরতার ক্ষেত্রে, ওগুলো আমরা দেখবো না। ওকে, আমরা আজকে এখান পর্যন্তই শেষ করতেছি। আমাদের টার্গেট 2টা ক্লাসে শেষ করা। ওকে, তোমাদের কমেন্ট দেখে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা 6 জন আছো না? ওকে, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো আমাকে এখন। কে জানি একটা কমেন্ট করছে যে ভাই, যেগুলো স্কুলে মূল্যায়ন না নিয়ে এক্সাম নিচ্ছে ওগুলো স্কুলের নামে কি মামলা করা যাবে? না, নতুন শিক্ষাক্রম নামেই নতুন শিক্ষাক্রম, দিন শেষে ওই ক্লাস টেস্ট নিয়ে তোমাদেরকে কিচ্ছু হবে না। ক্লাস টেস্ট সিটি নিবে, মূল্যায়ন উৎসবে ওই এক্সামই নিবে, বুঝছো? নামে নতুন শিক্ষাক্রম হয়েছে, দিন শেষে দেখবা আগে যেমন এক্সাম নিছে অমনি এক্সাম নিয়ে তোমাদেরকে মূল্যায়ন করতেছে। কারণ সম্ভব না তো, নতুন সিস্টেমে যে পরিমাণ স্টুডেন্ট, এদেরকে মূল্যায়ন করার জন্য 1-2 জন টিচার দিয়ে সম্ভব না। একটা ক্লাসের জন্য ডেডিকেটেড 10 থেকে 15 জন টিচার দরকার, এটা পসিবল না অ্যাকচুয়ালি। সো দিন শেষে ম্যাথমেটিক্সে যদি ভালো করতে চাও, অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ ভালো পারা লাগবে। অনুশীলনীর আগের থিওরি পার্টের প্রত্যেকটা একক কাজ, দলগত কাজ, প্রত্যেকটা খুঁটিনাটি জোড়াই কাজ ভালো পারা লাগবে। পারলেই তোমার যে ক্লাস টেস্ট নিবে ওখানে তুমি ভালো করতে পারবা। ওকে, ডান। শিথিল চক্রবর্তী, তুমি একটু ভাইয়া এই হিস্ট্রি রিলেটেড জিনিসের জন্য তোমাদের ওয়াজেদ ভাইকে নক দাও। হ্যাঁ, গ্রুপে ওয়াজেদ ভাইয়ের আইডিয়া আছে না? ভাইয়াকে নক দাও। আমি অনেক বলছি, ম্যাটেরিয়াল ক্লাস অনেক লেগেছিলাম। এখন আমি অল্টারনেটিভ, যেহেতু হচ্ছে না, আমি অল্টারনেটিভে যাচ্ছি, তুমি চাইলে নক দিতে পারো। ওকে, ইরফান ভাইয়া অসংখ্য ধন্যবাদ। সোয়াইব হাসান ভাইয়া, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিব। SG বেটা, এটা কেমন নাম আমি জানি না, ঠিক আছে, আমি গিফট দিয়ে দিব। লাইভে গিফট দেওয়া যাবে না। গিফট বলতে আমি তোমাদেরকে ভালো বইয়ের PDF পাঠাই, যেটা পড়লে তোমার লাইফে ভালো কোনো চেঞ্জ আসবে। কথা বুঝছো? সোয়াইফ তাহসান, ঠিক আছে ভাই, আমি সরি, আমি তোমার কাজটা অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে ভাইয়া, আমি করে দিব। হ্যাঁ, যেহেতু তুমি পোস্ট করেছো অবশ্যই পেন্ডিংয়ে আসে, আমি চেক করব। ওকে, আচ্ছা ডান। তাইলে আমরা এখানে শেষ করি তোমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে জমির উর্বরতা পরিমাপে লগারিদম। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ কি?
HW। এটার আগে পর্যন্ত জমির উর্বরতা পরিমাপে লগারিদমের আগে পর্যন্ত, এটার আগে পর্যন্ত সব কাজের সমাধান আমি নিজে করাই দিছি, এখন জাস্ট তুমি দেখা দেখা সমাধানগুলা করে সুন্দর করে নোট করে ছবি তুলে আমাকে পাঠাবা, ওকে, গ্রুপে পোস্ট দিবা। এন্ড এটার জন্য যারা এই কাজটা করবা তোমাদের জন্য নেক্সট উইকে আমি চেক করবো, এটা আজকে চেক করবো আগের উইকেগুলা। সো আজকে যারা আগের উইকের কাজ করছো তোমাদের জন্য ইনবক্স আমি গিফট পাঠিয়ে দেবো, খুবই ভালো একটা বই পাঠাবো যেটা পড়ে তুমি মজা পাবা, প্লাস তোমার লাইফে উন্নতি আসবে, কথা বলছো, তুমি আরো বেটার মানুষ হবা, বেটার হিউম্যান হবা, কথা বলছো। সো এই কাজটা যারা করবা নেক্সট উইকে আবার সোমবারের মধ্যে জমা দিবা, তাদের জন্য গিফট থাকবে। সহজ কাজ, আমি যা সমাধান করাই দিছি এগুলো লেখা দিলেই হইলো, তাই না? আচ্ছা, ভাই ম্যাথের বিস্তার পরিমাপের রেকর্ডেড ক্লাস দেন। ঠিক আছে, বিস্তার পরিমাপের রেকর্ডেড ক্লাস আমার তো নেক্সট প্ল্যান বহুপদীর ক্লাস শেষ করা, বহুপদীর পর হচ্ছে বহুপদীর পর কোন চ্যাপ্টার আছে, সমীকরণের ক্লাস আছে, সমীকরণের ক্লাস শেষ করা, দেন ত্রিকোণমিতিতে যাওয়া, দেন বিস্তার পরিমাপে সবার শেষে যাওয়া। আচ্ছা তোমরা একটা কাজ করো, যাদের কার কোন ক্লাস দরকার তোমরা হচ্ছে আমাকে একটু ইনবক্সে আলাদা করে পাঠাও, ওকে, আমি ওই অনুযায়ী ক্লাস প্রায়োরিটি দিয়ে রেকর্ড করব। ইরফান সাদিক সেকেন্ড পার্ট, কিসের সেকেন্ড পার্ট ভাই আমি বুঝতেছি না, একটু বলো তো কমেন্টে। ইরফান সাদিক সেকেন্ড পার্ট কিসের? শিথিল তুমি ইংলিশ নিয়ে আমার সাথে আলাদা কথা বললো, আজকে অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমাদেরকে শেষ করতে হবে। ও এই ক্লাসের এই ক্লাসের সেকেন্ড পার্ট মানে হচ্ছে লগারিদমের সেকেন্ড পার্ট কি কোর্সে অ্যাড হয় নাই? সেকেন্ড পার্ট বলতে কি তুমি কাজের সমাধানের লাইভ ক্লাসের সেকেন্ড পার্ট বলতেছো নাকি এটার, আমি বুঝি নাই। তুমি যদি এটা বুঝাই থাকো যে লগারিদমের থিওরি ক্লাসের সেকেন্ড পার্ট কোর্সে নাই কিংবা অনুশীলনী সমাধানের সেকেন্ড পার্ট কোর্সে নাই, এটা আমি এখনই চেক দিচ্ছি, চেক দিয়ে অ্যাড করাই দিচ্ছি। সোয়েব হাসান, এই প্রবলেমটা তুমি যে প্রবলেমটা জানালা এটা নিয়ে একটু তোমাদের ওয়াজেদ ভাইকে নক দাও, আমিও বলে দিচ্ছি। আচ্ছা ইরফান সাদিক, সেকেন্ড পার্ট যদি এক্সারসাইজ না থাকে আমি এখনই চেক দিচ্ছি, সেকেন্ড পার্ট অবশ্যই রেকর্ড করা আছে, যে কোর্সে অ্যাড করা হয়নি, আমি করে দিচ্ছি। ঠিক আছে সোয়াব, তুমি হচ্ছে তোমাদের ওয়াজেদ ভাইয়াকে একটু হচ্ছে মেসেজ দাও, হ্যাঁ। আর শিথিল, ওকে, নেক্সট ক্লাসে আনাস ভাইয়াকে আমরা নেক্সট লাইভ ক্লাস তো ঈদের পরে করব ইনশাল্লাহ, ওকে। আচ্ছা তোমরা কি আজকে তো 8 তারিখ, তোমরা কি 9 তারিখ কোনো কালকেই 9 তারিখ না, ঈদের আগে আর আমরা লাইভ ক্লাসে না যাই, হ্যাঁ, আমি এই ফাঁকা টাইমটুকুতে রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলি তোমাদের, ঠিক আছে। আমরা ঈদের আগে আর কোনো লাইভ ক্লাসে যাচ্ছি না, ঈদ যদি 11 তারিখ হয় প্রবাবলি আমরা 13-14 তারিখের দিকে লাইভ ক্লাস করবো আবার, ওকে। তার আগে তোমাদের রেকর্ডেড ক্লাস ওয়াজেদ ভাই যেগুলো মিস দিছে ওইগুলো প্রবাবলি আমি নিয়ে নিতে পারি, তোমাদের যদি আপত্তি না থাকে। আমার অনেক পেইন হবে, আর আমার সাবজেক্ট যেগুলো জীবন ও জীবিকা কমপ্লিট দেওয়া আছে, ডিজিটাল প্রযুক্তি নেক্সট চ্যাপ্টার করব, আর ম্যাথ তোমরা ত্রিকোণমিতি চাইছো, তোমরা বিস্তার পরিমাপ চাইছো, এন্ড দেন নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে এগুলো ইনশাআল্লাহ 14 তারিখের মধ্যে আমি রেকর্ড করে ফেলবো, ওকে। এন্ড মমিত ভাইকে যদি দিয়ে যদি বিজ্ঞানের বেসিক ক্লাস রেকর্ড করাতে চাই, এটা ঈদের পরেই করতে হবে, হ্যাঁ। সো এটা নিয়ে বসবো। না না সোহাইব ইরফান হচ্ছে আজকের ক্লাসের সেকেন্ড পার্ট বলেনি, আজকের ক্লাসের সেকেন্ড পার্টের লাইভ ঈদের পরে হবে, 14 তারিখ কিংবা 15 তারিখ হবে বা 13 তারিখ হবে, ও হচ্ছে যেটা বুঝেছে আমি বুঝছি। হ্যাঁ ঈদের ছুটি তো ওই যে শুরু হয়ে যাচ্ছে, কালকে 9 না, 9, 10, 11, 12 এই 4 দিন হচ্ছে ঈদের ছুটি, আমরা 13 তারিখ থেকে আবার লাইভ ক্লাসে ব্যাক করব। 13 তারিখ তোমরা অনেকগুলো রেকর্ডেড ক্লাস একসাথে পাবা ইনশাল্লাহ, যেহেতু মাঝখানে এই সময়টুকুতে আমি ঈদের দিন ছাড়া বাকি পুরোটুকু টাইম ক্লাস রেকর্ড করব। ওকে ওকে, ঈদের পরে আনাস ভাই প্রবলি 16 তারিখ আসবে, 16 তারিখের পরে যে লাইভ ক্লাসটা হবে ওটাতে আনাস ভাইকে একদম ধরে নিয়ে আসবো, ওকে।
ডান, তাইলে আমি শেষ করতে পারি না? ওকে, তাহলে সবার জন্য শুভকামনা রইল, এবং যারা এই বাড়ির কাজটা করবা এটা একটু স্ক্রিনশট নাও। শিথিল, তুমি এটা একটু স্ক্রিনশট নাও, আমাকে ইনবক্সে দিও। এটা হচ্ছে বাড়ির কাজ, ওকে? বা আমি ছবি তুলে রাখি। আচ্ছা, সো যারা বাড়ির কাজটা ঠিক মতো করবা তোমাদের জন্য গিফট থাকবে। আর 4 দিন ব্রেক নাও, ক্লাস 9 তো এখন উপভোগ করার সময়, ঈদটা ভালো মতো উপভোগ করো। আমি সাজেস্ট করবো মা বাবা ভাই বোন থাকলে ওদের পিছনে বেশি টাইম দাও, কারণ একবার যখন কলেজে উঠে যাবা না বা ইউনিভার্সিটিতে উঠে যাবা না, মা বাবা কিংবা ফ্যামিলিকে কাছে পাবা না। যেমন আমার ফ্যামিলি আমার এখান থেকে 1 ঘন্টা দূরে, মিরপুরে, এটা লালবাগ মিরপুর। আমি স্টিল যাইতে পারি নাই, পুরো রোজার মাস অফিসে ছিলাম, আমি বাসায় যাইতে পারি নাই। চাইলে যে পারতাম না তা না, পারতাম, বাট স্টিল তখন লাইফে এত বেশি দায়িত্ব চলে আসে, তোমার কাছে মনে হবে যে না আমার দায়িত্বগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, ফ্যামিলি ইম্পর্টেন্ট, বাট অনেক টাফ হয়ে যায় ওদেরকে সময় দেওয়া। কথা বুঝছো? সো এখন সময় 4 দিন তোমরা কমপ্লিট মা বাবাকে টাইম দাও, রোজার মাস, মাকে ইফতার তৈরিতে হেল্প করো। হ্যাঁ, আমার এই কথাগুলো খুবই বোরিং লাগে, আমি আনাস ভাইয়ের মতো গালি দিই না, তো আমি যদি গালি দিতাম তাহলে তোমরা মজা পাইতা। হ্যাঁ, মাঝে মাঝে দিই মনে গালি, সমস্যা নেই। সো এই 4 দিন মা বাবা ভাই বোন দাদা দাদি থাকলে ওদেরকে টাইম দাও, ওকে? ইফতারে টাইম দাও, নামাজ পড়ো একসাথে, ঈদের দিন একসাথে টাইম স্পেন্ড করো। এই সময়টুকু আর পাবা না। ক্লাস 9-এর যে ঈদগুলো, এগুলো তোমাদের লাইফের সবচেয়ে রঙিন ঈদ, বুঝছো? এইচএসসিতে গিয়ে এটা মলিন হইতে থাকবে, যত উপরে যাবা ঈদগুলো তত মলিন হইতে থাকবে, ওকে? সবার জন্য সবাইকে ঈদ মুবারক। আমি লাইফটা এখানে শেষ করছি। আর সোহাইব, আমি বাড়ি যাব, ঈদের আগের দিন বাড়ি যাব, আমার বাসা এখানে মিরপুরে, লালবাগে অফিস, মিরপুরে আমার বাসা। সো ঈদের আগের দিন যাওয়া হবে, 10 তারিখ রাতে যাব, ওকে? সবাইকে আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক। সবার ঈদ যেন ভালো কাটে, এই কামনায় লাইভ ক্লাসটা শেষ করছি।